হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো। তোমাদের হ্যালো অ্যালকেনের সমবায়তা সম্পর্কে বলবো। সমবায়তা কী? সমবায়তা হচ্ছে একটা ধর্ম জৈব যৌগের, অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন ধর্মগুলোকেই বলা হয় সমবায়ব যৌগ, এবং এই পদ্ধতিটাকে বলি সমবায়তা। তাহলে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ ধর্ম গঠনগুলোকেই বলা হচ্ছে সমাবয়ব। ঠিক আছে, এরকম সমবায়তা তোমরা 11-এ শিখেছ। শৃঙ্খল গঠিত সমবায়তা, অবস্থান গঠিত সমবায়তা, জ্যামিতিক সমবায়তা, আলোকীয় সমবায়তা। ঠিক আছে, আমি তোমাদেরকে শৃঙ্খল গঠিত সমবায়তা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে বলছি। ধরো একটা যৌগ CH3 CH2 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 Cl, এটার নাম হচ্ছে 1-chlorobiutane। তাহলে এখানে দেখো কী হচ্ছে, CH3 CH CH3 CH2 Cl, আর একটা কী হচ্ছে CH3 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 Cl। তাহলে এখানে শৃঙ্খলটা পাল্টে যাচ্ছে। এটার নাম 1-chlorobiutane, এটার নাম 1-2-3 2-মিথাইল 1-chloro, ঠিক আছে, বা 1-chloro 2-মিথাইল প্রোপেন, আর এইটার নাম হচ্ছে 1-2-3 2-chloro 2-মিথাইল প্রোপেন। তাহলে এই শৃঙ্খল গঠিত সমবায়তা হচ্ছে এইটা একটা হ্যালো অ্যালকেনের বৈশিষ্ট্য। এবার আসছি আমরা অবস্থান গঠিত সমবায়তা। আমি একটা যৌগের উদাহরণ দিচ্ছি, CH3 CH2 CH2 Cl, এটাকে বলে 1-chloropropen। 1 নম্বরে ক্লোরিনটা আছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এইটার ক্ষেত্রে ক্লোরিনটা, অর্থাৎ ক্লোরিন মূলকটা 2 নম্বরে চলে গেছে, অর্থাৎ অবস্থানটা পাল্টে গেছে। ফলে এইটা 1-2-3, এটাকে বলে 2-chloropropen, এটাকে বলে 1-chloropropen। এটা 1-chloro, এটা 2-chloro। তাহলে এখানে অবস্থানটা পাল্টে যাওয়ার জন্য এটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়তা। কিন্তু এদের দুজনেরই আণবিক সংকেত এক, যেমন এদেরও আণবিক সংকেত এক, এর যে আণবিক সংকেত, এরও যে আণবিক সংকেত, এরও যে আণবিক সংকেত এক, সেই জন্য এরা হচ্ছে সমবায়ব যৌগ। এবার আসছি আমরা জ্যামিতিক সমবায়তা। জ্যামিতিক সমবায়তা দ্বিবন্ধনযুক্ত কার্বন, বিশেষ করে হ্যালো অ্যালকিনের ক্ষেত্রে প্রয়োগ। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, HCl, এখানে HCl। দ্বিবন্ধনযুক্ত কার্বনের একই দিকে যদি ক্লোরিন থাকে আর একই দিকে যদি হাইড্রোজেন থাকে, এটাকে সিস সমবায়ব বলে। আর যদি এখানে একটা হাইড্রোজেন, এইদিকে Cl, এইদিকে Cl, এইদিকে হাইড্রোজেন, অর্থাৎ ক্লোরিনগুলো যদি বিপরীত দিকে থাকে এবং হাইড্রোজেনগুলো যদি বিপরীত দিকে থাকে, এগুলোকে বলা হয় ট্রান্স কম্পাউন্ড। তাহলে এটা হচ্ছে জ্যামিতিক সমবায়তা। জ্যামিতিক সমবায়তা হ্যালো অ্যালকিন দ্বিবন্ধনযুক্ত হ্যালাইড মৌলগুলোর ক্ষেত্রে বা যৌগগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে জ্যামিতিক সমবায়তা। ঠিক আছে, দুজনেরই কিন্তু আণবিক সংকেত এক। এবার আসছি আমরা আলোকীয় সমবায়তা, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাই তোমরা ভালোভাবে জানবে। যেমন ধরে একটা উদাহরণ দিচ্ছি, 2-bromobiutane, এর সংকেত কি? CH3 CHBr CH2 CH3। তাহলে এখানে দেখো এই কার্বনটাকে আমি চিহ্নিত করছি। তাহলে এইটা যদি ত্রিমাত্রিক 3 ডাইমেনশন স্ট্রাকচার আঁকি, তাহলে আমরা দেখতে পাবো এখানে H, এখানে Br, এখানে CH3, এই CH3 গ্রুপটা, আর এটা ইথাইল গ্রুপ C2H5। তাহলে এই কার্বনটাকে কেন্দ্র করে যে 4টে মূলক যুক্ত আছে আলাদা আলাদা, ফলে এইটা হচ্ছে অপরিসম কার্বন, অর্থাৎ কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন কাকে বলে? যে অপরিসম কার্বনের সঙ্গে 4টে গ্রুপ যুক্ত থাকবে এবং যেটা মিররে রিফ্লেক্টেড, অর্থাৎ এই যৌগটাকে যদি আয়নার সাপেক্ষে ধরা হয়, ধরো বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমরা, HBr CH3 C2H5, যেটা মিরর ধরা হয়, দর্পণের সাপেক্ষে এটা উল্টে যাবে। তাহলে এখানটা Br হয়ে যাবে, এখানটা H, এটা CH3 C2H5। এই যে দর্পণ প্রতিবিম্ব, যে কম্পাউন্ড এবং তাদের মধ্যে যেটা অপরিসম কার্বন, সেটাই হচ্ছে কাইরাল। এবং এই কম্পাউন্ডগুলো ফিশার কনফিগারেশন, এটাকে বলা হয় ফিশার কনফিগারেশন স্ট্রাকচার। এই ফিশার কনফিগারেশন স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে এই কার্বন, অপরিসম কার্বনটা যেটাকে কাইরাল বলছি, তার সঙ্গে বিভিন্ন মূলক যুক্ত থাকে এবং এইটা আয়নার সাপেক্ষে উল্টে যাচ্ছে। যেমন তোমরা ফিজিক্সে পড়েছো, ধরি একটা বি বস্তু নেওয়া হলো, তাহলে এটা আয়নায় ধরলে আয়নার সাপেক্ষে দেখবে এটা উল্টে গেছে, তাহলে এটাকে আমরা অপরিসম বস্তু বলি। এটা পার্শ্বীয় সরণের জন্য হয়, এটা ফিজিক্সের ভাষায় পার্শ্বীয় সরণ হয় দর্পণে, সেই কারণে এই আলোকীয় সমবায় যৌগগুলো তৈরি হয়। এবার হচ্ছে অপটিক্যালি আইসোমার, অর্থাৎ আলোকীয় সমবায়তার দুটো গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তোমরা জানবে। একটা হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে ডায়াস্টিওমার। এনানসিওমার কারাকে বলে সেটা তোমাদেরকে শেখাবো। ধরো ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড,
বা গ্লিসালডাইড আছে, আমি ল্যাকটিক অ্যাসিডের সংকেত লিখছি CH3 CH OH COOH। ঠিক আছে, এই কম্পাউন্ডটাকে ফিশার কনভেন্স 3 ডাইমেনশন আঁকছি। ধরো এখানে H আছে, এখানে OH, এটা COOH, এখানটা CH3। তাহলে এইটা আয়নার সাপেক্ষে, এটা আয়না ধরলে এটা উল্টে যাবে, ফলে এখানটা OH, এটা COOH, এটা H, এটা CH3। তাহলে এই A কম্পাউন্ড আর এই B কম্পাউন্ডকেই পরস্পর বলে এনানসিওমার, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, আলোক সক্রিয় কম্পাউন্ড। তাহলে যাদের কাইরাল কার্বন থাকবে, কাইরাল কার্বন, এটা হচ্ছে কাইরাল কার্বন, কারণ আমি কাইরাল কার্বন সম্পর্কে বলে দিয়েছি, যে কার্বনের সঙ্গে 4টে আলাদা আলাদা গ্রুপ থাকবে, সেটা হচ্ছে কাইরাল। তাহলে এই কাইরাল কার্বনের যুক্ত এমন একটা যৌগ যেটা ল্যাকটিক অ্যাসিড, যেখানে 4টে আলাদা আলাদা গ্রুপ আছে, যেটা আয়নার সাপেক্ষে উল্টে যায়, সেই জন্য এইটাকে আমরা এনানসিওমার বলি। একটা উদাহরণ দিচ্ছি, ম্যালিক অ্যাসিড COOH HOH CH2OH। ঠিক আছে, এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এইটাও দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এই কম্পাউন্ডার মধ্যে এই কার্বনটা হচ্ছে কাইরাল, অর্থাৎ এখানে OH আছে, এখানে H আছে, এখানে CH2OH আছে, আর এখানে আছে COOH, অর্থাৎ আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে। তাহলে এটা কাইরাল, তাহলে এইটাও আয়নার সাপেক্ষে এরমভাবে ঠিক উল্টে যাবে, সেই জন্য এইটা হচ্ছে একটা এনানসিওমার। ঠিক আছে, এর প্রতিবিম্বযুক্ত যৌগটাই হবে এনানসিওমার। তাহলে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায়, গ্লিসালডাইডের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে এনানসিওমার। এবার আসছি আমরা ডায়াস্টিওমার। 2 ব্রোমো 3 ক্লোরোপেন্টেন, সংকেতটা লিখছি CH3 CH Br CHCl CH2 CH2। তাহলে এটাকে যদি আমরা ফিশার কনফিগারেশনে আঁকি, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। এখানে H, এটা Br, এটা CH3, এখানে H, এটা Cl, এটা CH2 CH3। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডটা যদি আয়নার সাপেক্ষে দেখো কী হয়, এখানটা Br, এটা Cl, এটা H CH3 CH2 CH3। তাহলে এটা 1 নাম্বার কম্পাউন্ড আর 2 নাম্বার কম্পাউন্ড, এটা দর্পণ প্রতিবিম্ব। তাহলে এরা পরস্পর এনানসিওমার। ঠিক আছে, আবার যদি আমি এই কম্পাউন্ডটাকে ফিশার কনফিগারেশন একটু ঘুরিয়ে লিখি, দেখো তোমরা, এখানটা Br দিলাম, এখানটা H দিলাম, এখানটা H Cl, এটা CH3 CH2 CH। তাহলে এটা যদি দর্পণের সাপেক্ষে কী হয় দেখো তোমরা দেখতে পাবে, এখানটা H হয়ে যাবে, এখানটা Br, এখানটা CH3, এটা Cl, এটা H, এটা CH2 CH3। তাহলে এটা 2 নাম্বার কম্পাউন্ড, এটা 3 নাম্বার কম্পাউন্ড। এরাও পরস্পর দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ নন সুপার ইম্পজিবল। ঠিক আছে, এটা হচ্ছে এনানসিওমা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক নাম্বার কম্পাউন্ড আর 2 নাম্বার কম্পাউন্ড, এরা পরস্পর ডায়াস্টিওমার। 1 নাম্বার কম্পাউন্ড, 4 নাম্বার কম্পাউন্ড, এটা 3 ধরেছি আর এটা 4 বলছি। তাহলে এই 1 নাম্বার কম্পাউন্ডের সাথে এই 4 নাম্বার কম্পাউন্ড একটা ডায়াস্টিওমার, আবার 2 নাম্বার কম্পাউন্ডের সঙ্গে 3 নাম্বার কম্পাউন্ড একটা ডায়াস্টিওমার, আবার একটা 2 নাম্বারের সঙ্গে এই 4 নাম্বার কম্পাউন্ডগুলো হচ্ছে ডায়াস্টিওমার। তাহলে এখানে 1 আর 2 এরা পরস্পর এনানসিওমার, 3 আর 4 এরা পরস্পর এনানসিওমার। তাহলে ডায়াস্টিওমার হচ্ছে এদের প্রতিবিম্ব যৌগ, আলাদা আলাদা যৌগগুলো হচ্ছে ডায়াস্টিওমার। এবার আসছি মেসোযৌগ। মেসোযৌগ কি, এখান থেকে একটা ভালো কোশ্চেন আসতে পারে যে কাইরাল কার্বন থাকলেই যে আলোকীয় সমবায়তা দেখাবে বা অপটিক্যালি অ্যাক্টিভ হবে এমন কোনো কথা নেই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, টার্টারিক অ্যাসিড COOH COOH, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিড আর একটা দিচ্ছি 2,3 ডাইক্লোরো বিউটেন, উদাহরণ দিচ্ছি CH3 CH2 CH2, এখানে CH3, এখানে HCl HCl। আর একটা উদাহরণ আছে 3 ব্রোমো পেন্টেন 2,4-ডাইয়ল, এটা হচ্ছে CH3 HBOH, এখানটা H Br, এখানটা HOH, এখানটা হচ্ছে CH3। ঠিক আছে, এটা হচ্ছে 3 ব্রোমো, এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে 3 ব্রোমো 2,4-ডাইয়ল, এটাকে পেন্টেন যৌগে যুক্ত। ঠিক আছে,
তাহলে এখানে দেখো এই যে টার্টারিক অ্যাসিড করেছি এর মাঝে একটা তল কল্পনা করো। তল কল্পনা করলে এই তলটাকে বলে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্য তল বা প্রতিসাম্য তল। তাহলে এই প্রতিসাম্য তলটাকে যদি একটা মিরর ভাবি, তাহলে এই মিররের সাপেক্ষে এই গ্রুপটা একটা গ্রুপ হয়ে গেল, এইটাও একটা গ্রুপ হয়ে গেল, এরা পরস্পর দেখো সমান। সেই জন্যই এটাকে বলা হয় মেসোযৌগ। ফলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, অর্থাৎ আলোক নিষ্ক্রিয় যৌগ। তাহলে এখানেও যদি একটা 2,3 ডাইক্লোরো বিউটেনের ক্ষেত্রে একটা প্লেন অফ সিমেট্রি আঁকি, তাহলে এই দুটো গ্রুপ যে তৈরি হবে সেই দুটো আয়নার সাপেক্ষে সমান বলে এইটা হচ্ছে একটা মেসো কম্পাউন্ড, এটা প্লেন অফ সিমেট্রি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে যৌগটা আছে 3-ব্রোমো পেন্টেন 2,4-ডাইয়ল। তাহলে এইটাকে যদি একটা ভেবে নিই, একটা তল ভেবে নিই, তাহলে এই তলটার মধ্যে দিয়ে একটা প্লেন অফ সিমেট্রি চলে যাচ্ছে। ফলে এই দুটো গ্রুপ দেখতে পাচ্ছ তোমরা, মানে চিহ্নিত করছি, এইটা আর এইটা। তাহলে এইটা দর্পণের সাপেক্ষে দুটো সমান হয়ে গেল, ফলে এইটাও একটা প্লেন অফ সিমেট্রি। ফলে এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। তাহলে মেসো যৌগের মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য রাখো, এখানে COOH টার্টারিক অ্যাসিডের একটা আলাদা গ্রুপ, এইচ একটা আলাদা গ্রুপ, OH একটা আলাদা গ্রুপ, আর একটা হচ্ছে CH COOH, এটাকে একটা গ্রুপ ভেবে নাও। বুঝতে পারছো এটা? তাহলে এটাকে যদি এই তিনটেকে একসঙ্গে লিখি আমরা, এটাকে কী লিখবো? CHOH, এটা একটা আলাদা গ্রুপ। তাহলে সেই জন্য এইটা হচ্ছে কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন, তাহলে এইটা একটা কাইরাল কার্বন। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাহলে 2 নাম্বারও কাইরাল কার্বন, 3 নাম্বারও কাইরাল কার্বন। কিন্তু এদের প্লেন অফ সিমেট্রি কল্পনা করার জন্য এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় কম্পাউন্ড। এই সমস্ত কম্পাউন্ডগুলোকে বলা হয় মেসোযৌগ। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে ফলো করবে। এবার আসছি ইনভার্সান রিটেনশান রেসিমিক মিশ্রণ। এইটা হচ্ছে এমন একটা, তোমরা জানবে হ্যালো অ্যালকেন, যে সমস্ত হ্যালো অ্যালকেনের মধ্যে SN1 রিয়াকশান হয় অর্থাৎ কার্বোক্যাটায়ন দ্বারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। সেই জিনিসটা কি আমরা জানবো, একটা উদাহরণ দিচ্ছি, 3-ব্রোমো 3-মিথাইল হেক্সেন। 3-ব্রোমো 3-মিথাইল হেক্সেনের সংকেত লিখছি CH3 CH2 CH2 C2H5 CH3 Br। ঠিক আছে, এটা হচ্ছে 3-ব্রোমো। দেখো নামকরণ দেখলেই বুঝতে পারবে তোমরা, নামকরণ করছি আমরা, তোমার একটু ফলো করে দেখো ভালো করে। তাহলে এটা হচ্ছে 2-ব্রোমো, ঠিক আছে, আচ্ছা 3-মিথাইল হেক্সেন। কারণ এখানে 1 নাম্বার দুটো কার্বন আছে, এটা 3, এটা 4, এটা 5, 6। তাহলে এটা 3-ব্রোমো 3-মিথাইল, এটা হেক্সেন। এই কম্পাউন্ডটা যদি SN1 রিয়াকশানের মাধ্যমে হয়, তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটাকে আমি লিখছি, দেখো CH2 CH2 CH3, এখানে একটা লোভ তৈরি হলো, প্লাস দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে C2H5। ঠিক আছে, এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। এবার এই কার্বোক্যাটায়নটাকে জল, এই যে জলটা আসছে, এটা হচ্ছে নিউক্লিওফাইল ভাবতে পারো। এই নিউক্লিওফাইলটা দুদিক দিয়ে অ্যাটাক করবে, একটা এই দিক দিয়ে অ্যাটাক করতে পারে, একটা এই দিক দিয়ে অ্যাটাক করতে পারে। যদি এই দিকে যেদিকে বিয়ার ছিল, সেই এই দিকটা মনে করে বিয়ার ছিল, এই দিকটা যদি জলটা অ্যাটাক করে, তাহলে এটা হবে রিটেনশান অফ কনফিগারেশান। তাহলে আমি তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ যদি এই দিকে জল, তাহলে কম্পাউন্ডে কী হবে তোমরা একটু ফলো করো, CH2 CH2 CH3 ড্যাশ ড্যাশ CH3, এটা হচ্ছে C2H5, এখানটা OH ঢুকবে। ঠিক আছে, এইটাকে বলছে রিটেনশান অফ কনফিগারেশান। ঠিক আছে, আর যদি যেদিকে হ্যালোজেনটা ছিল তার উল্টো দিকে যুক্ত হয়, তাহলে কী হবে, CH2 CH2 CH3 CH3 C2H5, এটা হচ্ছে ইনভার্সান অফ কনফিগারেশান। ইনভার্সান অফ কনফিগারেশান। ঠিক আছে, তাহলে এই দুটো কম্পাউন্ড দেখতে পাচ্ছ তোমরা, দর্পণ প্রতিবিম্ব। সেই জন্যে এই দুটো মিক্সচার, এটা A প্রোডাক্ট আর এটা হচ্ছে যদি B প্রোডাক্ট হয়, এটা যদি মিরর রিফ্লেক্ট হয়, তাহলে এইটাকেই বলা হচ্ছে রেসিমিক মিক্সচার। তাহলে A B মিশ্রণটাকে, A ও B এর
মিক্সারটাই হলো রেসিমিক মিক্সচার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আলোকীয় সমবায়তা একটা যৌগের উদাহরণ, ইনভার্সন, রিটেনশন আর রেসিমিক মিক্সচার। তাহলে এটা কোন যৌগের উদাহরণটা মনে রাখতে হবে, 3-bromo-3-methyl হেক্সেন। এই কম্পাউন্ডটা SN1 রিয়াকশানের মাধ্যমে হয়। এই কার্বনটা থেকে এই বিয়ারটা বেরিয়ে গেলে এটা SN1 রিয়াকশান, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1, অর্থাৎ এটা হচ্ছে ইউনিমলিকুলার রিয়াকশান। তোমরা জেনেছো, আগে বলেছি আমি, SN1 SN2 রিয়াকশান, তাদের ক্ষেত্রে এইটা প্রযোজ্য। এবার আসছি আমরা অপ্রতিসম ত্রিমাত্রিক যৌগের নামকরণ, যেটা RS কনফিগারেশন অর্থাৎ RS নামকরণ শিপ পদ্ধতি অনুযায়ী হয়। শিপ পদ্ধতি পুরো নাম হচ্ছে ক্যান, CAHN, ক্যান ইনগল্ড প্রেলগ সিস্টেম, CIP পদ্ধতি অনুযায়ী নামকরণ। যদি কোনো যৌগ 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে থাকে তাহলে তাদের প্রায়োরিটি অনুযায়ী, প্রায়োরিটি আমরা তোমাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী বৃদ্ধি পাই, এটা জানবে। যেমন উদাহরণ দিচ্ছি, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, SH, NH2, CH3H। দেখতে পাচ্ছ আয়োডিনের প্রায়োরিটি বিয়ারের চেয়ে বেশি, বিয়ারের প্রায়োরিটি সেলের চেয়ে বেশি। এবার আমরা আসছি, যদি কোনো একটা কম্পাউন্ড এরকম ফিশার কনফিগার 3 ডাইমেনশনে হয় তাহলে যার প্রায়োরিটি কম তাকে যদি নিচের দিকে রাখা হয়, এবং প্রায়োরিটি অনুযায়ী যদি ABC অন্য গ্রুপগুলোকে নাম করানো হয়, যদি সেই গ্রুপের ঘূর্ণনটা যদি ক্লকওয়াইজ হয়, দেখতে পাচ্ছ তুমি এখানে ক্লকওয়াইজ দেখিয়েছি, এই যে ক্লকওয়াইজ, তাহলে সেইটার নাম হবে R কনফিগারেশান, R। ঠিক আছে, আর যদি অ্যান্টি ক্লক হয় তাহলে সেটাকে আমরা S কনফিগারেশান বলি। ঠিক আছে, তাহলে শিপ পদ্ধতি অনুযায়ী আমরা অপ্রতিসম ত্রিমাত্রিক যৌগ, যেটাকে অবশ্যই আলোকীয় সমবায়ব যৌগ, তাদের আমি RS কনফিগারেশানে নাম করব, যেটা হচ্ছে বিজ্ঞানিক ক্যান ইনগল্ড প্রেলগ এই সিস্টেমে করা হয়। যেমন একটা উদাহরণ দিয়েছি, 2-বিউটানল, বিউটানলের সংকেত লিখেছি 2-বিউটানলের CH3OH C2H5H। এখানে 4টে যে গ্রুপ আছে আর এইটা হচ্ছে কার্বন, এই চিহ্নিত করছি এটাকে আমরা বলছি কাইরাল কার্বন, অপরিসম কার্বন। তাহলে এর সাপেক্ষে আমরা এইচের প্রায়োরিটি সবচেয়ে কম, তাহলে এইটাকে আমরা D বলবো। ঠিক আছে, OH এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, এটাকে আমি A বলবো। তারপরে CH3C2H5, এই কার্বনের সাপেক্ষে এখানে 2টো কার্বন যুক্ত আছে, তাহলে এর প্রায়োরিটি হবে হচ্ছে B, তারপরে এইটা হবে C। তাহলে এটা কিভাবে ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ, ডিটাকে যদি, যার প্রায়োরিটি কম তাকে যদি উলম্ব রেখা নিচে রাখা হয় তাহলে এটা ঘুরছে এইভাবে, ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, সেই জন্য এই কাইরাল কার্বনটার নামকরণ করা হচ্ছে R কনফিগারেশান। ঠিক আছে, তাহলে তোমরা R কনফিগারেশান বুঝতে পারছো। ফিশার কনফিগারেশানে সাজিয়ে নিয়ে প্রায়োরিটি যার কম তাকে নিচে রেখে অপর গ্রুপগুলো প্রায়োরিটি অনুযায়ী সাজাবো। সেই প্রায়োরিটির একটা শখ আছে, শিপ পদ্ধতি অনুযায়ী তোমরা জানবে কার ক্ষেত্রে প্রায়োরিটি বেশি হয়। আমরা সবার এখানের মধ্যে দেখতে পাচ্ছি OH CH3C2H5 মধ্যে দেখতে পাচ্ছি OH এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা C2H5, তারপর দেখতে পাচ্ছি মিথাইল, তারপর দেখতে পাচ্ছি H। সেই অনুযায়ী সরিয়ে আমরা এটাকে ক্লকওয়াইজ ঘুরতে দেখতে পাচ্ছি, সেই জন্য এটাকে আমরা R কনফিগারেশান বলি। আর একটা উদাহরণ দিচ্ছি, গ্লিসালডিহাইড, এখানেও দেখো H এর প্রায়োরিটি সবচেয়ে কম, 4 বলেছি। OH এর প্রায়োরিটি দেখতে পাচ্ছি এখানে 1, অর্থাৎ এখানে A, এটাকে D বলছি, 4টাকে আমি D বলছি, এটা A। CH2H, এইটা হচ্ছে B, অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি CH2H অপেক্ষা, এটা C। তাহলে এটা কীভাবে ঘুরছে দেখতে পাচ্ছ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো S কনফিগারেশান। তাহলে গ্লিসালডিহাইডের যার প্রায়োরিটি কম তাকে যদি নিচে রাখা হয় এবং অপর 3টে গ্রুপকে যদি প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয় তাহলে তাদের ঘূর্ণনটা যেদিকে হবে সেটা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লক অনুযায়ী, সেই জন্য এটাকে S কনফিগারেশান বলে। এবার একটা কম্পাউন্ড 2,3,4 টাইহাইড্রক্সি বিউটানল, এখানে দেখো এক নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে এই 2 নাম্বার কার্বনটা হচ্ছে এক কাইরাল, 3 নাম্বার কার্বনটাও কাইরাল। তাহলে এখানে C2 কার্বন, 2 নাম্বার কার্বনটাকে আমি C2 বলছি, এই C2 কার্বনের কনফিগারেশানটা কী হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে H লিখলাম, এখানে OH, এখানে CHO, আর এই যে CHOH CH2, এটাকে একসাথে লিখলাম CHOH CH2H। তাহলে 2 নাম্বার কার্বনের সাপেক্ষে এখানে 4টে গ্রুপ আলাদা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কাইরাল। এবার আমরা এইটাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সাজাবো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে আমার এইটাকে যদি ঘোরানো হয় এইভাবে, এই যে ত্রিমাত্রিক তলের মধ্যে OH এই যদি ঘুরিয়ে দেওয়া হয়, ঘূর্ণন অর্থাৎ রোটেশন করা হয়, তাহলে স্ট্রাকচারটা এইভাবে হবে। দেখো এখানে H, এখানে CHOH
CH2H, এখানটা হয়ে গেল OH, এইটা হয়ে গেল CHO। এবার প্রায়োরিটি অনুযায়ী সাজাবো। এইচটাকে আমরা জানি কম প্রায়োরিটি ডি, OHটা হচ্ছে A, CHO B, আর এটা হচ্ছে C। তাহলে এখানে কার প্রায়োরিটি বেশি? OH গ্রেটার দেন, তারপরে হচ্ছে CHO গ্রেটার দেন CHOH, CH2OH গ্রেটার দেন H। তাহলে এইবার ঘূর্ণনটাকে আমি দেখতে পাচ্ছি এইভাবে ঘুরছে ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে এটা ক্লকওয়াইজ হয়ে জন্য C2 কার্বনটা হয়ে গেল আর, C2টা হয়ে গেল আর। এবার 3 নাম্বারে যাচ্ছি C3। সেখানে তুমি দেখো C3তে যাচ্ছি, তাহলে এইটাকে তখন একটা গ্রুপ ধরে ফেলো, CHOH, CH2OH, এখানটা H আছে, OH আছে, এটা হচ্ছে CH2OH। ঠিক আছে, এইটাকেও আমি ঘুরিয়ে দিচ্ছি এইভাবে, রোটেশান করছি। রোটেশান করলে স্ট্রাকচারটা কী হবে? CHOH, CH2OH, এখানটা OH, এটা H, এটা CH2OH। ঠিক আছে, এবার এখানে কী লিখলাম? এটা CHO, এখানে কী আছে? এটা হচ্ছে 3 নাম্বার কার্বনটা ধরছি। তাহলে এখানটা তো 1 2 3, আর এটা একটা হয়ে গেল, এটা CH2OH আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রায়োরিটি অনুযায়ী সাজাবো। তখন কার প্রায়োরিটি বেশি? এইটা A, তখন CHOH হচ্ছে B, এইটা হয়ে যাবে C, এইটা D। তাহলে D প্রায়োরিটি কম। তাহলে এখান থেকে ঘূর্ণনটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা এখান থেকে? তাহলে এটা কীভাবে হলো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হলো। তাহলে এইটারও নাম হবে তখন আর কনফিগারেশন। ঠিক আছে, তাহলে 2 টাইফয়েড টাইহাইড্রক্সি বিউটানলে C2 কার্বন ও C3 কার্বন দুটোই হচ্ছে একটা 2R, একটা 3R। ঠিক আছে, এবার আসছি আমরা মেসো টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, এইটারও আমরা C2, এটা C2 কার্বন, এটা C3 কার্বন। তাহলে C2 কার্বনটাকে যদি ধরি, তাহলে কী হবে দেখো তোমরা? COOH, HOH, এটা CHOH, COOH। তাহলে C2 কার্বনটা কাইরাল, কারণ প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা আছে, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে লক্ষ্য রাখো। এবার আমরা এইটাকে যদি রোটেশান করি, তাহলে রোটেশান করলে কী হবে? এটাকে লিখছি OH, CH, OH, COOH, COOH। তাহলে এই OH এর প্রায়োরিটি হচ্ছে A 1 নাম্বার, এইটা D সবার শেষে, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তাহলে ঘূর্ণনটা কীভাবে হচ্ছে দেখতে পাচ্ছ, ঘড়ি কাঁটার দিকে ক্লকওয়াইজ। তাহলে এটা C2 কার্বনটা হয়ে গেল আর। এবার যদি 3 নাম্বার কার্বনটাকে ভাবি, আসছি দেখো, তাহলে এখানটা CH, OH, COOH, এখানটা H, OH, COOH। ঠিক আছে, এটাকেও ঘুরিয়ে দিচ্ছি এইভাবে, ঘূর্ণন করলাম, রোটেশান। ঠিক আছে, এটাকে বলছে রোটেশান, একটা তলে রোটেশান করলাম, এটাও রোটেশান করলে কী হবে? OH, H, COOH, CHOH, COOH। ঠিক আছে, তাহলে এর প্রায়োরিটি A, এর প্রায়োরিটি D, এর প্রায়োরিটি B, এটার প্রায়োরিটি C। তাহলে এইটার ঘূর্ণন দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইটা হয়ে গেল S। তাহলে মেসো টার্টারিক অ্যাসিডের C2টা হলো 2R, তাহলে এইটা হলো 2R, C3টা হলো 3S। এইভাবে তোমরা শিপ পদ্ধতি অনুযায়ী, যেটা হচ্ছে ক্যান ইনগল্ড প্রেলক সিস্টেমে, আমরা মেসো টার্টারিক অ্যাসিডের যে C2 C3 কার্বন, যে অ্যাকাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন, তাদের নামকরণ করা 2R আর 3S। ওকে, এবার আমি দুটো উদাহরণ দিচ্ছি। এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, এদের প্রায়োরিটি অনুযায়ী আমি নামকরণ করব। এইচটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, D, এখানে Cl, বিআরের হচ্ছে পারমাণবিক সংখ্যা বেশি, এটা A, এটা B, এটা C। তাহলে ডিটাকে যদি উলম্ব তলের নিচের দিকে ভাবা হয়, তাহলে রোটেশানটা দেখো ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আর কনফিগারেশান। বোঝা গেল? এখানেও দেখো তোমাকে একটা উদাহরণ দিয়েছি, বোঝাচ্ছি। এটা হচ্ছে ডি প্রায়োরিটি, এর প্রায়োরিটি বিআরের সবসময় বেশি, A, তাহলে এটা B, এটা C। এটা দেখো ঘুরছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই কম্পাউন্ডার নাম হলো S কনফিগারেশান। ঠিক আছে, বোঝা গেল? আমি উদাহরণ দিয়েছি, পরীক্ষা আসতে পারে। আর একটা উদাহরণ দিয়েছি, দেখো এই যৌগটা লিখেছি আমি, এই যৌগটাকে প্রায়োরিটি অনুযায়ী আমি সাজাচ্ছি। বিআরটা হচ্ছে A প্রায়োরিটি, CH3টা সবচেয়ে কম, D, আর CH2, CH2, CH3,
দেখো এই কার্বনের সঙ্গে এখানে সি তারপরে ও, তাহলে ও এর প্রায়োরিটি বেশি সি, আর এখানে সি এর পর সি এর প্রায়োরিটি ও এর চেয়ে কম, তাহলে এইটাকে আমরা বেশি প্রায়োরিটি ধরবো, তাহলে এইটা হয়ে গেল বি, এইটা হয়ে গেল সি। তাহলে ডিকে যদি আমি উলম্ব তলে নিচে ভাবি তাহলে ঘূর্ণনটা এইভাবে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এইটা হয়ে গেল এস কনফিগারেশান। ঠিক আছে, তাহলে এর নাম কি 1 2 3 4, দেখতে পাচ্ছ 2 ব্রোমো 2 মিথাইল 1 বিউটানল, তাহলে 2 ব্রোমো কোশ্চেনটা আসতে পারে 2 মিথাইল 1 বিউটানলের আরএস কনফিগারেশান তোমরা শিখে গেলে। ঠিক আছে, কীভাবে শিখলাম বুঝতে পারছো? তাহলে যার প্রায়োরিটি কম তাকে সবসময় উলম্ব রেখার নিচে ভেবে ওপর গ্রুপগুলোর প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে যদি আমি তাকে ক্লক ওয়াইজ, আবার বলছি ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এটা যেহেতু অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে তাহলে এস কনফিগারেশান। ঠিক আছে, যদি আমার দেখতে পাচ্ছি এখানে ক্লক ওয়াইজ যদি কনফিগারেশান হয় তাহলে সেইটা আর কনফিগারেশান, তাহলে তোমরা এইভাবে আর এস কনফিগারেশান শিখলে। ওকে।